প্রিয় কর্মচারী বন্ধুরা, আমরা নিউ দিল্লিতে সিএজি অফিসে মাননীয় প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের ইন্দু মালহোত্রা কমিটির নির্দেশে আজকে আমরা একটি বৈঠকে বসেছিলাম এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মানেননি। এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা জানিয়েছি। এই বৈঠকে মামলার সঙ্গে যুক্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠন, তার পক্ষে উপস্থিত ছিলাম আমি শ্যামল কুমার মিত্র সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের বক্তব্য ডেপুটি সিএজির সামনে উপস্থাপিত করেছি। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মামলার সঙ্গে যুক্ত অন্য দুটি সংগঠন, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ। এবং সবথেকে আনন্দের বিষয়, আমরা এই তিনটি সংগঠন কিন্তু এক সুরে আমাদের বক্তব্য ডেপুটি সিএজির সামনে অর্থাৎ মালহোত্রা কমিটির সামনে আমরা উপস্থাপিত করেছি। মহামান্য সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার তা মানেননি। এই সম্পর্কে আমাদের বিস্তারিত যা বক্তব্য ফিরদৌস শামীম রেখেছেন, আমিও আমার বক্তব্যে তিনটে বিশেষ কথা বলেছি। 1 নম্বর, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই মানতে হবে, অন্য কোনো ইন্ডেক্স আমরা মানি না। 2 নম্বর, যে সমস্ত রাজ্য কর্মীদের এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডিএ দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা সামান্য অংশ এ পর্যন্ত টাকা পেয়েছেন, বাকি কেউ পাননি, অন্যান্য রাজ্য কর্মীরাও পাননি। আমরা সকলকে অবিলম্বে এই বকেয়া দেওয়ার জন্য আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং একটা গ্রিভান্স সেল তৈরি করার কথা বলেছি। যেহেতু রাজ্য সরকারের ভুল হিসেবে প্রত্যেকেই অন্তত 57% 16 থেকে 19 পর্যন্ত যে বকেয়ার হিসেব, তাতে 57% কম পেয়েছে। এ বিষয়ে আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন। দেখুন, প্রথমেই যে বক্তব্য ছিল ডেপুটি সিএজির সামনে, কারণ প্রথমে আমি ওপেনিং বক্তব্য রাখি, সেখানে বলি যে দেখুন, যে নির্দেশ সুপ্রিম কোর্টের ছিল সেই নির্দেশ মোতাবেক এরিয়া ডিএ পেমেন্ট হয়নি। কেন হয়নি তার ব্যাখ্যা হচ্ছে এরূপ যে ডিএ রোপারুল 2009 মোতাবেক এআইসিপি অনুযায়ী দিতে হবে এবং রুল 3C সেটাকে ব্যাখ্যা করে বোঝায় যে ডিএর ক্যালকুলেশন মেথোডোলজি কি হবে এবং ওই 536কে বেস করে যে ক্যালকুলেশন কি হবে, একটা নির্দিষ্ট ক্যালকুলেশনটাকে ওনার সামনে উপস্থাপনা করি এবং এআইসিপিআই যে এই যে তথ্যটি ডাটাটি লেবার ব্যুরো প্রতি মাসে রিলিজ করে সেটাও ওনাকে জানাই এবং বলি যে আমরা যদি স্ট্রিক্ট সেন্সে যাই, রোপারুল 2009 এর মোতাবেক নোটিফিকেশন একই দিনে হয়েছিল 1690 1691 and 1692 এবং এর যে মেথডোলজি সেটা কিন্তু ফলো না করার জন্য এই কর্মচারী কম পেমেন্ট পাচ্ছে। এআইসিপি অনুযায়ী ক্যালকুলেশন করতে অনেক বেশি টাকা। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে কত দিন অন্তর ক্যালকুলেশন হবে, কারণ ডিএ বছরে 2 বার নাকি প্রতি মাসে ডিএ পান, কিন্তু এআইসিপি অনুযায়ী ক্যালকুলেশনটা কতদিন অন্তর করতে হবে। আজকে একটা নির্দিষ্ট সাবমিশনের সাপেক্ষে ডেপুটি সিএজি তিনি অ্যাকসেপ্ট করেছেন যে বছরে 2 বার অ্যাকসেপ্ট হয়েছে। প্রথম তিনি বলেছেন হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আনা হয়েছিল সেটা যে কোথাও ছিল না সেটাও জানানো হয়। তার কারণ এই মামলাটি ট্রাইব্যুনাল হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এই গোটা প্রসিডিংসে বারবার আদালত যখন জানতে চায় যে তোমরা ডিএ এআইসিপি অনুযায়ী দেবো না বলছো, তাহলে কি হিসাবে দেবে? তোমাদের কি রাজ্যের নিজস্ব কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে? গোটা প্রসিডিংসে যে একবারের জন্য বলেনি, সেটা আমি একেবারে নির্দিষ্টভাবে বলি যে দেখুন, ট্রাইব্যুনালে আমি ছিলাম, হাইকোর্টে ছিলাম, সুপ্রিম কোর্টে ছিলাম, বারবার জিজ্ঞাসা করেছে স্টেট গভর্নমেন্টকে, কখনো বলেনি। অল অফ দ্য সাডেন স্ট্যাটাস রিপোর্টে এসে বলছে বা কমিটির সামনে এসে বলছে আমাদের নিজস্ব প্রাইস ইন্ডেক্স আছে। ফলে এইটা সঠিক নয়, এআইসিপি অনুযায়ী দিতে হবে এবং ক্যালকুলেশনের পিরিয়ডিসিটি অর্থাৎ কতদিন অন্তর সেটা ক্যালকুলেশন করতে হবে সেটাও নির্দিষ্ট করতে হবে এবং
এই যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু কমিটি নির্ধারিত হবে, অর্থাৎ রাজ্য সরকার নির্ধারিত না। রাজ্য সরকার নিজের মতো করে ক্যালকুলেশন করে কমিটিকে দিয়ে অ্যাপ্রুভ করানো না। এই ক্ষমতাটা সুপ্রিম কোর্ট কমিটিকে দিয়েছে। কমিটিকে একটি নির্দিষ্ট ট্যাবুলার ফর্মে, যে ধরুন মান্থ অফ, আমি একদম এক্সাম্পল দিয়ে বলেছি, ধরুন মান্থ অফ জানুয়ারি 2010 কত ডিএ একজন রাজ্য সরকারি কর্মচারীর প্রাপ্য এবং কত টাকা সে সময় পেয়েছিল, মানে কত পার্সেন্টেজ দিয়ে প্রাপ্য এবং কত টাকা পার্সেন্টেজ পেয়েছিল, তারপরে কত পার্সেন্টেজ ডিউ, এই ট্যাবুলার চার্টটা কমিটিকে দিতে হবে, রাজ্য সরকার না। তার কারণ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করবেন এবং ক্যালকুলেশন মেথোডোলজি রূপারণ 2009 মোতাবেক এটা, এবং কমিটি নির্ধারিত যে ট্যাবুলার চার্ট সেই অনুযায়ী দেবেন। সেক্ষেত্রে রাজ্য সরকার যে হাইড অ্যান্ড সিক খেলবে, নিজের মতো করে ক্যালকুলেশন করবে, এটা চলবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একেবারে আমি নির্দিষ্টভাবে সাজেশন হিসেবে দিয়েছি এবং বলেছি এটা করতে হবে, তিনি একটু অবাকও হয়ে গেছেন। তিনি বললেন যে একটা ওয়েবসাইটের কথা। বললাম দেখুন, ওয়েবসাইটে প্রতিটি কর্মচারীকে তাদের গ্রেভান্স জানাতে দিতে হবে। ধরুন একজন কর্মচারী, তিনি 4 লাখ টাকা প্রাপ্য, কিন্তু তাকে দেওয়া হচ্ছে 2 লাখ টাকা, তাহলে তিনি 2 লাখ টাকা কম পেলেন। এই যে অভিযোগটা, সেটা জানাবেন কোথায়? তার জন্য একটা গ্রিভান্স সেল খুলতে হবে, একটা ওয়েবসাইটে গ্রিভান্স সেল, এবং প্রতিটি কর্মচারী, নট যে এই অফিসের কর্মচারী, ওই অফিসের কর্মচারী, ওই স্কুলের কর্মচারী, এরকম না, প্রতিটি কর্মচারী যাতে এটা সিঙ্গেল উইন্ডো, সব প্রতিটি কর্মচারী যাতে দিতে পারেন। এবং আরেকটা কথা আমি যেটা বলেছি, যে দেখুন ওরা বলছে ডাটা 2016 থেকে 19 অ্যাভেলেবল তাই দিয়েছি। এই ডাটাটা কিন্তু অনেক আগে থেকে দপ্তর বেসিসে, ইভেন 2008-এও ছিল, তার কারণ নাহলে পেমেন্ট করছিল কি করে? ফলে ওই যে সেই সময় দপ্তর ওয়াইজ ডাটা ছিল, সেই দপ্তর ওয়াইজ ডাটাতেই করবেন। যেমন ধরুন হোম, আমি এক্সাম্পল দিয়ে বলছি, হোম বা ফিনান্স বা স্কুল, হোয়াটসএভার। ফলে প্রতিটি দপ্তর, মানে দপ্তর সেখানে স্কুল এডুকেশন হতে পারে, সেটা ফিনান্স হতে পারে, সেটা হোম হতে পারে, প্রতিটি দপ্তর অনুযায়ী যে ডাটা আছে, মানে ডাটা নেই এটা মিথ্যা কথা। তার নাহলে সেখানে বেতন হচ্ছিল কি করে? এই কথা একটা নির্দিষ্টভাবে বলেছি। ফলে ডাটা দিয়ে সেই ডাটা মোতাবেক তাদের প্রত্যেককে পেমেন্ট করতে হবে। যদি কেউ কম পেমেন্ট পান, তিনি ওই গ্রিভান্স সেলে, ওই যে ওয়েবসাইটের গ্রিভান্স সেলে তিনি তার গ্রিভান্স জানাবেন এবং সেই মোতাবেক তাকে সেই গ্রিভান্সটা মিট আপ করতে হবে। অর্থাৎ যে সে 4 লাখ টাকা নয় 2 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা কেন নয়, বা তিনি 4 লাখ টাকা জায়গায় হয়তো 3.5 লাখ টাকা পাবেন, সেটাও কিন্তু জানাতে হবে। অর্থাৎ তাকে আমরা আইনি পরিভাষায় বলি অপরচুনিটি অফ হিয়ারিং দিয়ে তাকে প্রপার সেটাকে অ্যাডজুডিকেট করতে হবে। কারণ প্রতিটি কর্মচারী দ্বারা সম্ভব না ওই টাকার জন্য প্রতিটি কর্মচারী আলাদা আলাদা করে মামলা করবে, সেই জন্যই এটা বলা। ফলে এই গ্রিভান্সের আইডিয়াটা মূলত আমি বলেছি, সেই মোতাবেক মানে সেটা গ্রহণও করেছে, যেটা আমার মনে হলো। আর সেই মিনিটস আসলেই বোঝা যাবে। এবং আমাদের একটা রিটেন সাবমিশন আমরা প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম এবং মান্থলি বেসিসে এআইসিপিআই অনুযায়ী ডাটা অনুযায়ী কত টাকা প্রাপ্য সেটা একেবারে নির্দিষ্ট ক্যালকুলেশনও করে নিয়ে গেছিলাম। আমাদের একটা মেল আইডি দিয়েছেন, সেই মেল আইডিতে আমরা সেই সমস্ত তথ্য দেব এবং সেক্ষেত্রে এই যে সাজেশন, আশা করি কমিটির এই সাজেশন মোতাবেক তারা এই কাজ করবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ওই গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম, সেটাকে ইমিডিয়েট সেটাকে লাগু করতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু এই গ্রিভান্সগুলো মিট আপ হবে। আমাদের আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, আমি সুনির্দিষ্টভাবে কমিটিতে 3টে কথা বলেছি। 1 নম্বর হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ হিসেব করতে হবে। 2 নম্বর, এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্তই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দিতে হবে। ওই আমার কাছে তথ্য নেই, ডাটা নেই, এই অজুহাতে আটকে রাখা যাবে না। 3 নম্বর বলেছি যে 12 লক্ষের উপর রাজ্য কর্মী আছেন, তাদের মধ্যে একটা খুব সামান্য অংশ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের খুব সামান্য একটা অংশ টাকা পেয়েছেন, তাও কম পেয়েছেন, সকলকে অবিলম্বে দিতে হবে। আমাদের এই বৈঠকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন, তিনি এখন তার কিছু কথা নিশ্চয়ই বলবেন। আপনাদের কাছে আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম এবং আমাদের প্রেসিডেন্ট বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, আমরা তো মামলাটা করেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, এবং এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দিতে হবে সেটা কিন্তু ট্রাইব্যুনাল বলেছে, উচ্চ আদালত বলেছে এবং সর্বোচ্চ আদালতও বলে দিয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত বলেছে যে
এই যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে, এই যে মাননীয়া ইন্দু মালহোত্র কমিটি তাদের উপর দায়িত্ব দিয়েছে। এখন তারা 3টে না 4টে কটা যে মিটিং করেছে সেটা আমরা বিস্তারিত আমরা জানি না। আজকেই শুধু আমাদেরকে ডেকেছিল মাননীয় ডেপুটি সিএজি। তা আমরা বলেছি যেখানে সর্বোচ্চ আদালত বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, সেই কমিটি সেখানে কিভাবে যে রাজ্য সরকারকে কি বার্তা দিল আমাদের জানা নেই। আমরা দেখলাম যেখানে 50% ডিএ দেওয়ার কথা ছিল সেখানে 25 দিল। অর্থাৎ ব্যাখ্যা কি শুনলাম যে না, তারা নাকি তাদের নিজস্ব যে এআইসিপিআই সেই ভিত্তিতে ডিএটা দিয়েছে। আমরা জানি যে কোনো রাজ্য সরকারের নিজস্ব এআইসিপিআই হয় না, হতে পারে না। এটা স্বশাসিত সংস্থা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। এখানে তারা যা নির্ধারণ করে, একটা দেশ তো এটা, এখানে তো সব গড় করে জিনিসপত্র দামের ভিত্তিতে। সেখানে ওই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা যে মূল দাবিটা আমরা আদায় করে এনেছি সেই ভিত্তিতেই কিন্তু ডিএটা দিতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবী যে বিষয়টা একটা মারাত্মক বিষয় উত্থাপন করেছে যে দেখুন আমাদের কাছে সব তো গ্রিভান্সটা আসে, স্বাভাবিক, এটা আমরা মেনেও নিই। হ্যাঁ, কেউ বলে আমরা তো পাইনি, কেউ বলে আমরা তো পুরোটা পেলাম না, কেউ বলে আমরা এখনো পাচ্ছি না কেন। এই বিভিন্ন ধরনের গ্রিভান্সটা আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমরা কি জবাব দেব? আমরা তাও বলেছি যে আপনারা ডিপার্টমেন্টকে বলুন, আপনারা ইসেকে বলুন, আপনারা একদম ওই এইদিকে বলুন, আপনারা ট্রেজারি অফিসারকে বলুন। এইভাবে নির্দেশ আমরা দিয়েছি এবং অনেকে সেটা করেওছে। এবার যেটা বলেছি যদি কমিটিটা করে এই যে একদম গ্রিভেন্স সেল করে দেয়, সেখানে সেই তথ্যটা তাদের জানাতে পারবে এবং সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগামী 6 তারিখে যদি এই বার্তাটা দেয় তাহলে আপনারা সেই প্রেক্ষিত আপনারা অগ্রসর হবে। কেন এই কথা বললাম আমি, তার একটা যুক্তি আছে। তার কারণ হচ্ছে আপনারা জানেন আগে যে স্যালারি মেথোডোলজিটা এটা যে পোর্টালে দেওয়া হতো সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ ছিল। পরবর্তীতে সেটা একটা সেন্ট্রাল মেকানিজম হয়েছে। যেহেতু সেন্ট্রাল মেকানিজম হয়েছে তাই ফলে সেই সেন্ট্রাল মেকানিজমেই সকলের গ্রিভান্স নেওয়া হোক। আপনি পেমেন্ট যখন করবেন সেন্ট্রাল মেকানিজমেই করা হোক। তাহলে সেন্ট্রাল মেকানিজমে হলে তাহলে সবার আপনার হোম, ফিনান্স, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন যত যা আছে সবার এক মেকানিজমে এক উইন্ডোতে সকলের গ্রিভান্স মেটাপ হোক। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যেটা দেখুন গুরুত্বপূর্ণ, মলয়দা বলছিল না যে মিটিং অ্যাকর্ডিং টু স্ট্যাটাস রিপোর্ট 7টা মিটিং হয়েছে, তার মধ্যে 2টো মিটিংয়ে নির্দিষ্টভাবে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে জানাতে বলেছিল। আমি ইভেন আদালতেও বলেছিলাম, সেটা আপনারা শুনেছেন ও দেখেওছেন, যে এই যে জানাতে বলার কথাটা সেটা কিন্তু কখনো জানানো হয়নি এবং সেই জন্যই এর আগের দিন বিচারপতিদের নির্দেশের সাপেক্ষে আজকে এই মেলটা আমরা পেয়েছিলাম এবং আজকে আমরা আমাদের বক্তব্য রাখতে পেরেছি। এটা যদি প্রথম থেকে হতো আরো সুবিধা হতো, কিন্তু 7টা মিটিং হয়ে যাওয়ার পরে যেখানে কোর্ট মিটিং এবং 6 মিটিং এ নির্দিষ্টভাবে বলেছে এবং আজকে যা বললেন ডেপুটি সিএজি, ওনারা চেয়েছিলেন যাতে কর্মচারী যারা মামলাকারী সংগঠনগুলোর কাছ থেকে তাদের বক্তব্য শুনতে জানতে, আজকে পুরো বিষয়টি বলেছি। আবার আশা করি আবার ভবিষ্যতে আবার যখন ডাকবেন মিটিং এ আবারও যাবো এবং আবারও আমাদের যা বোঝা বক্তব্য সেটা নিশ্চিতভাবে বলবো। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশন আপনারা নিশ্চিতভাবে মলয়দা এবং শ্যামলদা ওয়ে আছে, কারণ আপনাদের আসলে তো যেটা প্রাপ্য সেটা তো আপনাদের প্রতিটি কর্মচারী যিনি একদম কোনো গ্রামে হয়তো বসবাস করেন একজন কর্মচারী, তার পক্ষে তো সম্ভব না। ফলে তিনি কি হবে এই মলয়দা বা শ্যামলদাকে জানালে তারা সাজেশনটা, আমি বলছি আমি ক টাকা পাচ্ছি না পাচ্ছি সেটার জন্য তো গ্রিভান্স সেল করা হয়েছে, কিন্তু ওভারঅল কি করলে বেটার ওয়েতে পেমেন্টটা হতে পারে সেই সাজেশনটা নিশ্চিতভাবে জানাতে পারেন, তাহলে কমিটির সামনে সেটা আমরা তুলে ধরবো। যে যেমন একটা গ্রিভান্স রিডাকশন মেকানিজম, এটা আমি আমার মাথা থেকে এসছে, আমি বলেছি আপনারও যদি কোনো বেটার সাজেশন থাকে যে না এই সাজেশন এটা করলে বেটার ওয়েতে সকলে পেমেন্টটা পাবে, তাহলে সেটা নিশ্চিতভাবেই মলয়দা এবং শ্যামলদাকে নিশ্চিতভাবে জানাবেন। সেই ক্ষেত্রে আমরা কমিটির সামনে সেই বক্তব্য তুলে ধরতে পারবো। আমরা ফেসবুক লাইভে আপনাদের সবকিছু বললাম। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ দেওয়াটা ডেপুটি সিএজি তিনি নিজে সহমত হয়েছেন। এটা একটা বড় জয়।
দু নম্বর, যে রিড্রেসাল সিস্টেমের কথা বলা হয়েছে, অর্থাৎ একটা এতে পোর্টালে বা ওয়েবসাইটে যেখানে সমস্ত রাজ্য কর্মীরা, সে শিক্ষক, শিক্ষাকর্মী হোক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, রাজ্য সরকারি কর্মচারী, প্রত্যেকে তাদের নথিভুক্ত করবেন। এবং আমি নির্দিষ্টভাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন যে ব্যাংক থেকে যারা বেতন বা পেনশন পান, তারা আজ পর্যন্ত কেউ পাননি, তা আমরা সেগুলো উল্লেখ করেছি। আমরা এই কথা বিশ্বাস করি না যে সংবাদ মাধ্যমে চিৎকার করলে আদালতের পেরিফেরিতে দাবি আদায় করা যায়। আমরা জানি আদালতের পেরিফেরিতে দাবি আদায় করতে গেলে আদালতের ফোরামে সুনির্দিষ্ট যুক্তি, তথ্য এবং পরিসংখ্যান দিয়ে আদালতের যে কর্তৃপক্ষ, তাকে এইটার সঙ্গে সহমত করাতে হয় যে আমাদের এই সমস্যা, এইটা আমাদের মেটাতে হবে। আমরা আশাবাদী আগামী দিনেও হয়তো দু একদিনের মধ্যে আরো একটি বা দুটি বৈঠক হবে, সেরকম একটা আভাস আমরা পেয়েছি। আমরা থাকবো, আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু যে গ্রিভেন্স সেলটা তৈরি হচ্ছে, যে গ্রিভেন্স জানাবার সুযোগটা আপনারা পাচ্ছেন, এইটা কিন্তু আপনারা ব্যাপকভাবে ব্যবহার করুন। যারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি, তারা আপনাদের সেই গ্রিভেন্সটা জানান। যারা অল্প টাকা পেয়েছেন কিন্তু হিসেব মতো টাকা পাননি, তারা সেই গ্রিভেন্সটা জানান। যাদের এখনো পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে ঢুকে গেছে, তারা চান নগদে পেতে, তারা সেই গ্রিভেন্সটা জানান। কারণ বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। কাজে আপনারা গ্রিভেন্স সেলে যত বেশি বেশি করে আপনাদের এই বক্তব্যগুলো নথিভুক্ত করাতে পারবেন, মহামান্য আদালতের কাছে আমাদের সমস্যাটা তুলে ধরতে আমাদের ততটা সুবিধা হবে, সহজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং আজকে অন্য দুটি সংগঠন, ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ, তারা আমাদের সঙ্গে সমসুরে কথা বলেছেন, তাদেরকেও অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো। নমস্কার। চলো খাবে।